হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগেই বলেছিলাম যে WBPSI প্রিলিমস 2025-এর যে কোয়েশ্চেন এসেছে তার জিকে পোর্শনটাকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা অপশন ধরে ধরে বিস্তারিত আলোচনা করব। তো এটি তার প্রথম পার্ট। চলো তাহলে আলোচনাটা শুরু করা যাক। তোমরা জাস্ট কানে হেডফোন দিয়ে বসে পড়ো, খুব সুন্দর একটা রিভিশনের ক্লাস হতে চলেছে। প্রত্যেকটাকে নিয়ে আমি খুব সুন্দর করে আলোচনা করব। দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটি হলো, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? এটির অ্যান্সার হবে নর্মদা নদী। নর্মদা নদীটি বঙ্গোপসাগরে পড়েনি। আচ্ছা, বঙ্গোপসাগরটি কি? বঙ্গোপসাগরটি হলো যে দক্ষিণ ভারতের পেনিনসুলা প্ল্যাটু। এই যে এটা যদি পেনিনসুলা প্ল্যাটু, এর এই দিকটাতে রয়েছে বে অফ বেঙ্গল আর এই দিকটাতে রয়েছে অ্যারাবিয়ান সি। তো আমরা এই বে অফ বেঙ্গলটাকে নিয়ে আলোচনা করব। বঙ্গোপসাগর এটি বিশ্বের বৃহত্তম উপসাগর। এটির উত্তরে রয়েছে ভারত বাংলাদেশ, পূর্বে রয়েছে মায়ানমার থাইল্যান্ড এবং পশ্চিমে রয়েছে ভারত শ্রীলঙ্কা। এই আন্দামান দ্বীপপুঞ্জ এই বঙ্গোপসাগরেই অবস্থিত। গঙ্গা, পদ্মা, হুগলি, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, ইরাবতী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সুবর্ণরেখা এই সমস্ত নদীগুলি সবই বঙ্গোপসাগরে এসে মিলেছে। আচ্ছা, এই বঙ্গোপসাগরের তীরে যে সমস্ত বিখ্যাত জায়গাগুলো রয়েছে তার নাম চেন্নাই, পুরী, বিশাখাপত্তনম, সুন্দরবন, দীঘা এগুলি রয়েছে। আর যে সিপোর্টগুলো রয়েছে, সমুদ্র বন্দর, সেগুলো হলো পশ্চিমবঙ্গের কলকাতা, হলদিয়া, উড়িষ্যার পারাদ্বীপ, তুতিকোরিন, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের, আর চেন্নাই তামিলনাড়ুর। এই সমস্ত সিপোর্টগুলো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আর এই বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণিঝড়গুলো উৎপন্ন হয় তার নাম সাইক্লোন। তাকে আমরা সাইক্লোন নামে চিনি। তো একটা 2009 সালে যে সাইক্লোনটা হয়েছিল সেটা আয়লা। প্রচণ্ড রকম বিধ্বংসী একটা ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোন ছিল। এই বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের রস আইল্যান্ড নামে একটা জায়গাতে ব্রিটিশরা বিপ্লবীদেরকে কালাপানি সাজা দিতেন। এটি গেল বঙ্গোপসাগর সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবার আমরা আলোচনা করব মহানদীকে নিয়ে। মহানদী ছত্তিশগড়ের একটি নদী। ছত্তিশগড় থেকে এর উৎস হয়েছে। মহানদীটি কোন কোন স্টেটের উপর থেকে গেছে দেখো, ছত্তিশগড়, উড়িষ্যাতে হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই মহানদীর টোটাল লেন্থ হলো 851 কিলোমিটার। আর যদি আমরা মহানদীর বেসিনটা দেখি তাহলে দেখব আমরা ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এই সমস্ত স্টেটগুলো মহানদীর বেসিনের মধ্যে পড়ছে। এবং মহানদীর উপরে হীরাকুদ ড্যাম রয়েছে, যেটি লংগেস্ট ড্যাম। উড়িষ্যাতে রয়েছে এটা। স্বাধীনতার পর 1947 সালে প্রথম বানানো হয়েছিল। আর এই নদীটি প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের মধ্যে পড়ছে। এরপরে আমরা আলোচনা করব কৃষ্ণা রিভার নিয়ে। তো কৃষ্ণা নদীটি মহারাষ্ট্রের বালেশ্বরের কাছে পশ্চিমঘাট পর্বতমালায় উৎপন্ন হয়েছে। এই নদীটি মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের উপর থেকে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই নদীর বাম তীরে কী কী ট্রিবিউটারিজগুলো আছে দেখো, কয়না, বর্ণা, পঞ্চগঙ্গা, ঘটপ্রভা, মালপ্রভা আর তুঙ্গ এবং ভদ্রা এই দুটো নদী মিলে পরবর্তীকালে তৈরি হয়েছে তুঙ্গভদ্রা। এটাও গিয়ে কৃষ্ণা নদীর সঙ্গে মিলেছে। আর বাম তীরে কী কী আছে দেখো, বাম তীরে আছে ধনি, ভীমা, মুশি এই সমস্ত ট্রিবিউটারিজগুলো আছে। এই নদীর উপরে আলমাটি ড্যাম তৈরি হয়েছে এবং নাগার্জুন সাগর ড্যাম তৈরি হয়েছে। পরবর্তী অপশান দেখো, পরবর্তী অপশান হলো গোদাবরী। আমরা গোদাবরী নদীটাকে নিয়ে পড়ব। মহারাষ্ট্র নাসিক জেলার ত্র্যম্বকেশ্বর ব্রহ্মগিরি পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। এই নদীটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। এটি হলো ভারতের দ্বিতীয় লংগেস্ট রিভার, দীর্ঘতম নদী। এটি দক্ষিণ ভারতেরও বৃহত্তম নদী
এই নদীটিকে আমরা দক্ষিণী গঙ্গা নামেও পরিচিত, দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। এই নদীটির বাম তীরে যে সমস্ত ট্রিবিউটারিজগুলো রয়েছে সেটা দেখো, পূর্ণা, প্রাণহিতা, পেনগঙ্গা, ওয়ার্ধা, এগুলি, ইন্দ্রাবতী, শবরী, পেঞ্চ। আর ডান তীরে যে সমস্ত ট্রিবিউটারিজগুলো রয়েছে সেগুলো হলো প্রভা, মূলা, মঞ্জিরা, এগুলো। আর শেষ যে সঠিক অপশানটা ছিল সেটি ছিল নর্মদা। তো নর্মদাটাকেও আমরা একটু দেখে নিই, নর্মদাটাকেও একটুখানি দেখে নিই। দেখো যে নর্মদা মধ্যপ্রদেশের অমরকন্টক প্ল্যাটু থেকে এর উৎপত্তি হয়েছে। নর্মদা প্রথমে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, গুজরাটের গালফ অফ খাম্বাত হয়ে অ্যারাবিয়ান সিতে গিয়ে পড়েছে। এটা কিন্তু বঙ্গোপসাগরে পড়েনি, এটা অ্যারাবিয়ান সিতে পড়েছে। এই নদীর বাম তীরের ট্রিবিউটারিসের নাম হলো তাওয়া, আর ডান তীরে রয়েছে ওরসাং। এই নদীর উপরে তৈরি হয়েছে সর্দার সরোবর ড্যাম, যেটা গুজরাটে অবস্থিত। এই সর্দার সরোবর ড্যামটি হলো একটি গ্র্যাভিটি ড্যাম, আর এই ড্যামের পাশেই তৈরি হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা ওয়ার্ল্ডের টলেস্ট স্ট্যাচু। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন কি আছে দেখো, পোমোলজি। পোমোলজি কি? পোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা। পোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, এখানে প্রত্যেকটা অপশান নিয়ে আলোচনা করে নিই। দেখো, প্রথমে রয়েছে জীবজন্তুর ব্যবহার সংক্রান্ত বিদ্যা, সেটা হবে প্যালিওন্টোলজি। আর যেটা জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা, ভুল বললাম, জীবজন্তু ব্যবহার সংক্রান্ত বিদ্যাটি হবে এথিওলজি, হিউম্যান বিহেভিয়ার। আর জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা হবে প্যালিওন্টোলজি। আর দাঁত সংক্রান্ত বিদ্যা হবে ওডোন্টোলজি। এছাড়াও আমরা যদি অন্য কোনো লজি নিয়ে দেখি তাহলে দেখব যে অঙ্কোলজি, যেটা ক্যান্সার সংক্রান্ত বিষয়ে তথ্য দেয়, আর পেডোলজি, যেটা মাটি বিষয়ক বিদ্যা। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন হলো সন্তোষ ট্রফি। এই সন্তোষ ট্রফি যে খেলার সাথে যুক্ত সেটি হলো ফুটবল। সন্তোষ ট্রফি রাইট অ্যান্সার হবে এটা ফুটবল। তো সন্তোষ ট্রফি ফুটবলের জন্য দেওয়া হয়। 2025 সালে যে সন্তোষ ট্রফি পেয়েছে সেটি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ভার্সেস হয়েছিল কেরালার মধ্যে, কেরালাকে হারিয়ে পশ্চিমবঙ্গে এবার সন্তোষ ট্রফিটা জিতেছে। এবার ফুটবল সম্পর্কে আমরা একটুখানি জানবো যে ফুটবল খেলতে 11 জন প্লেয়ার লাগে। ব্রাজিলের ন্যাশনাল গেমের নাম ফুটবল, আর এটি ফিল্ডে খেলা হয়ে থাকে। ফুটবলে যে সমস্ত ট্রফিগুলো দেওয়া হয় সেগুলো হলো ডুরান্ট ট্রফি, নেহেরু ট্রফি, সুব্রত ট্রফি, বিসি রয় ট্রফি, ইউরো ট্রফি। এবার আমরা টেনিস সম্পর্কে জানবো যে টেনিস দু রকমের টেনিস খেলা হয়, একটা টেবিল টেনিস আর একটা লন টেনিস। তো টেবিল টেনিসে কী কী অ্যাওয়ার্ড দেওয়া হয় দেখো, ট্রফি দেওয়া হয় ইলেকট্রা গোল্ড ট্রফি। আর টেবিল টেনিসটা হলো চায়নাদের ন্যাশনাল গেম। আর লং টেনিস দেওয়া হয় ডেভিস কাপে দেওয়া হয়। এই লং টেনিসের সঙ্গে কিছু ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, ডিউস, গ্র্যান্ড সাম, এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় লং টেনিসের সঙ্গে। পরবর্তী আমাদের অপশানটা ছিল ক্রিকেট। তো ক্রিকেট খেলতে 11 জন লাগে। ক্রিকেটে কিছু ট্রফি দেওয়া হয়, যেমন রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সিকে নাইডু ট্রফি, ইরানি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফি। এই ক্রিকেটটি হলো ইউকের ব্রিটিশ যে ইউকে রয়েছে, ইউনাইটেড কিংডম, তাদের ন্যাশনাল গেম। আর পরবর্তী অপশান ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন কোর্টে খেলা হয়, আর ব্যাডমিন্টনের ট্রফি দেওয়া হয় উবের কাপ এবং থমাস কাপ। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব। লোহিত কণিকা গঠিত হয়। লোহিত কণিকা গঠিত হয় কোথায়? অস্থি মজ্জায় গঠিত হয়। রাইট অপশান বি। এই লোহিত কণিকা তো অস্থি মজ্জাতে তৈরি হয় এবং 120 দিন জীবিত থাকে। এই লোহিত কণিকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কলেরা হয়, মানে কলেরা যখন হয় তখন লোহিত কণিকার পরিমাণ বেড়ে যায়। আর যদি কারোর অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে লোহিত কণিকার পরিমাণটা কমে গেছে। এবার আমরা পড়ব লসিকা গ্রন্থি সম্পর্কে। লসিকা গ্রন্থি, লার্জেস্ট লসিকা গ্রন্থি হলো প্লীহা, আর ম্যালেরিয়া যে রোগটি সেটি প্লীহাতে হয়ে থাকে। তারপর হৃদযন্ত্র। হৃদপিণ্ড যেটা হার্ট,
এই অঙ্গটি আমাদের কখনো রেস্ট পায় না, কিডনি আর হার্ট এই দুটো অঙ্গ আমাদের শরীরে কখনো রেস্ট পায় না। পরবর্তী অপশানে রয়েছে যকৃৎ। যকৃৎ অর্থাৎ লিভার, জন্ডিস যে রোগটি সেটি এই লিভারে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? এটার রাইট অপশন হবে বিশাখাপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, আমাদের দেশে সিপোর্ট বলতে সমুদ্র বন্দর রয়েছে 13টি, তার মধ্যে 12টি হলো গভর্নমেন্ট দ্বারা পরিচালিত আর একটি হলো প্রাইভেট। আচ্ছা, এখানে যে পারাদ্বীপ রয়েছে, পারাদ্বীপটা রয়েছে উড়িষ্যাতে। এখান থেকে এক্সপোর্ট করা হয় আয়রন ওর, জাপানে এক্সপোর্ট করা হয়। তারপরে রয়েছে কান্ডালা যে অপশানটা, কান্ডালাটা রয়েছে গুজরাটে। গালফ অফ কচে রয়েছে, এটা একটা টাইডাল পোর্ট, দীনদয়াল পোর্টের নতুন নামকরণ করা হয়েছে, আর প্রথম স্পেশাল ইকোনমিক জোন ইন এশিয়া। বিশাখাপত্তনম নিয়ে যদি আমরা বলি তাহলে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, এটা ডিপেস্ট ল্যান্ডলক পোর্ট, আর এটিকে জুয়েল অফ অল পোর্ট বলা হয়ে থাকে। লাস্ট যে অপশানটা রয়েছে মার্মুগাঁও, এটি গোয়াতে অবস্থিত, জুয়ারি নদীর কাছে অবস্থিত, আর এখান থেকে আয়রন এক্সপোর্ট করা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব। পরবর্তী কোয়েশ্চেন কম্পিউটার থেকে এসেছে। একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। 1 বাইট তৈরি হয়, এটার রাইট অপশান হবে সি, 8 বাইনারি ডিজিট দ্বারা। আচ্ছা, কম্পিউটারের জনককে? কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেজ। কম্পিউটারে 2 রকমের মেমোরি ব্যবহার করা হয়, একটা র্যাম আর একটা রম। র্যাম যেটা আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর যেটা রোম আছে রিড অনলি মেমোরি। 8 বিস ইকুয়াল টু 1 বাইট, 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইট। ইন্টারনেট আবিষ্কার করেন ভিন্ট জে কার, আর ইমেলের জনক রে টমিলসন। পরবর্তী প্রশ্নতে আমরা যাব। এটা পলিটি থেকে, এই কোয়েশ্চেনটা এসেছে পলিটি থেকে। দেখো, ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? এটা রাইট অপশান হবে রাজ্যপাল। আচ্ছা, প্রত্যেকটা অপশন নিয়ে আমরা আলোচনা করে নিই। প্রথমেই রয়েছে ভারতের সংবিধান। ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, আর কার্যকর করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই সংবিধান, ভারতের সংবিধান বানাতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। ভারতের সংবিধান হলো বিশ্বের সবথেকে বড় আয়তনে বৃহত্তম লিখিত সংবিধান। আচ্ছা, এবার আমরা রাজ্যপালটাকে নিয়ে আলোচনা করব, রাজ্যপাল অপশানটিকে নিয়ে। রাজ্যপাল হলো রাজ্যের প্রশাসনের আলংকারিক প্রধান। আর্টিকেল যদি দেখি তাহলে আর্টিকেল 152-তে আছে, আর এনার বয়স হতে হবে, রাজ্যপাল হতে গেলে মিনিমাম বয়স হতে হবে 35 বছর, এবং রাজ্যপালের টেনিয়র হয় 6 বছর। আর রাজ্যপাল যখন পদত্যাগ করতে চান যদি, তাহলে তাকে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করতে হবে। পরবর্তী অপশান রয়েছে উপরাষ্ট্রপতি আর্টিকেল 63, ইনি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন। এটি আর্টিকেল 64 নম্বর আর্টিকেলে এটি লেখা রয়েছে। আচ্ছা, তারপরে হাইকোর্টের প্রধান বিচারপতি, আর পরেরটি রয়েছে ভারতের প্রধান বিচারপতি। আচ্ছা, ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এইটির আর্টিকেল 124-এ রয়েছে। আর আমাদের সুপ্রিম কোর্টে টোটাল 34 জন আছেন, যার মধ্যে 33 জন এমনি বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি থাকেন। আর হাইকোর্টের জাজ, হাইকোর্টটি যেটি রয়েছে সেটার আর্টিকেল 214। এই হাইকোর্টের বিচারপতি অ্যাপয়েন্ট করা হয় দরকার অনুযায়ী। এখনও পর্যন্ত এলাহাবাদে সবথেকে বেশি বিচারপতি নিযুক্ত করা আছে। এবার পরবর্তী কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন আছে বায়ু, এটা সায়েন্স থেকে এসেছে। বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায়, এটার রাইট অপশন হবে 332 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ, এটি শব্দ কমাঙ্ক
এর তীব্রতা মাপা হয় ডেসিবেল দ্বারা, আর শ্রবণের পার্থক্য পরিমাপ করা হয় অডিওমিটারের মাধ্যমে, আর শব্দের তীক্ষ্ণতা মাপার যন্ত্রটাকে বলা হয় টেনোমিটার। এখান থেকে আর কিছু পড়ার নেই, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন আছে, এটা জিওগ্রাফি থেকে এসেছে, জিওগ্রাফির স্ট্যাটিক পার্ট থেকে এই কোয়েশ্চেনটা এসেছে যে শুক্র প্রথমে নিচের কোনটি উষ্ণতম গ্রহ? এটা রাইট অপশন হবে শুক্র অর্থাৎ ভেনাস। তো পৃথিবীর নিকটতম গ্রহ, এটি একটু উজ্জ্বল গ্রহ, এই গ্রহের যমজ গ্রহ হলো পৃথিবী। এই গ্রহটাকে শুকতারা এবং সন্ধ্যা তারাও বলা হয়ে থাকে। এই গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, আর তাপমাত্রা সর্বাধিক পরিমাণে থাকে এই গ্রহের। আর এই গ্রহতে আছে 79% কার্বন ডাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড আছে। দেখো প্রথম যে অপশানটা রয়েছে শনি অর্থাৎ স্যাটার্ন, এটি হলো দ্বিতীয় বৃহত্তম গ্রহ, আর সর্বনিম্ন ঘনত্ব আছে, এতটাই হালকা যে জলে ভাসতে পারে। বৃহত্তম বলয় আছে। এছাড়াও মানে যে অন্যান্য গ্রহ যেমন ইউরেনাস, নেপচুন, এদের যেমন বলয় আছে, সেই রকম শনি গ্রহেরও যে বলয়টা আছে সেটা সবথেকে বৃহত্তম বলয়। আর শনি গ্রহের যে উপগ্রহ আছে সেই উপগ্রহটির নাম হলো টাইটান, যেটা সর্বাধিক ঘনত্বযুক্ত। পরবর্তী যে অপশান রয়েছে বুধ, তো বুধকে বলা হয় মার্কিউরি। তো সূর্যের কাছের গ্রহ, এটি ক্ষুদ্রতম গ্রহ, নিজের কক্ষে সব থেকে ধীরে ধীরে ঘুরছে এই গ্রহ। আচ্ছা, পরবর্তী যে লাস্ট যে অপশানটি রয়েছে মঙ্গল অর্থাৎ মার্স, এটিকে রেড প্ল্যানেট বলা হয়। এই গ্রহের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং আর্গন পাওয়া গেছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? এটা রাইট অপশান হবে ব্রহ্মপুত্র। কেন হয়নি সেটা আমরা আলোচনাতে বুঝতে পারবো। দেখো, ব্রহ্মপুত্র নদ এটি তিব্বতের কৈলাস পর্বতের মানসরোবরের চেমাংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এই ব্রহ্মপুত্র নদকে এক এক জায়গাতে এক এক রকম নামে ডাকা হয়। যেমন তিব্বতে এটাকে সাংপো বলা হয়। সাংপো কথার অর্থ হলো পিউরিফায়ার। আমরা যেমন গঙ্গাকে খুব পবিত্র মনে করি, সেই রকম তিব্বতের মানুষেরা এই ব্রহ্মপুত্র নদকে খুবই পবিত্র বলে মনে করে। অরুণাচল প্রদেশে সিয়াং নদী নামে বলা হয়েছে। এই নদীটি অরুণাচল প্রদেশ থেকে ঢুকে ওখানে লোহিত নামে একটি নদী এই ব্রহ্মপুত্রের সঙ্গে যুক্ত হয়। তো অরুণাচল প্রদেশ থেকে ঢুকে আসামের মধ্য থেকে গিয়ে যমুনা নাম নিয়ে পদ্মার সঙ্গে মিশে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। যখন আসাম থেকে নদীটি পাস করছে তখন ডিব্রুগড় এবং লখিমপুর এই দুটো জায়গার মাঝখানে একটি বিখ্যাত দ্বীপ তৈরি করেছে। সেই দ্বীপটি হলো মাজুলি দ্বীপ, যেটা আসামে অবস্থিত। আচ্ছা, পরবর্তী অপশান দেখো মহানদী নিয়ে আগে আমরা আলোচনা করেছি, ছত্তিশগড়ের একটি নদী, তো এটাকে এখানে আমরা আর বলছি না। পরবর্তী অপশান চন্দ্রভাগা নদীটি আসলে এখন বর্তমান নাম চেনাব নদী। এটি হিমাচল প্রদেশের বারালাসা থেকে উৎপন্ন হয়েছে। আর এটি হিমাচল প্রদেশ থেকে গিয়ে জম্মু কাশ্মীরের উপর থেকে গিয়ে সিন্ধু অর্থাৎ ইন্দাস নদীর সঙ্গে মিলে আরব সাগরে গিয়ে পড়েছে। এই নদী সিন্ধু নদের সঙ্গে মিলে করাচিতে একটা ডেল্টাও তৈরি করেছে, যেটা পাকিস্তানের মধ্যে তৈরি করেছে। আচ্ছা, এই চন্দ্র এবং ভাগা এই দুটো নদী মিলিত হয়ে এই চন্দ্রভাগা অর্থাৎ চেনাব নদীটি তৈরি হয়েছে। পরবর্তী অপশান রয়েছে ইরাবতী। এই ইরাবতী নদীটি বর্তমান নাম রাভি। এটা হিমাচল প্রদেশের রোটাং পাস থেকে উৎপন্ন হয়েছে। আর হিমাচল প্রদেশ তারপরে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের বর্ডার করে গিয়ে তারপরে ইন্দাস নদী অর্থাৎ সিন্ধু নদীর সঙ্গে মিলেছে। আর এই ইরাবতী অর্থাৎ রাবি নদীর উপরে চামেরা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট রয়েছে। আর রঞ্জিত সাগর থিয়েন বাঁধ রয়েছে, যেটা পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের দুটির মধ্যেই পড়েছে এই ড্যামটি রয়েছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে দেখো, এটা নিউজ পেপার থেকে এসেছে, মডার্ন হিস্ট্রির একটা পার্ট। ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? এখানে রাইট অপশান হবে জেমস অগাস্টাস হিকি। তো জেমস অগাস্টাস হিকি প্রথম যে পত্রিকাটা বের করেছিলেন তার নাম বেঙ্গল গ্যাজেট। এটি ছিল ইংলিশ ভাষাতে লেখা এবং উইকলি মানে সপ্তাহে একটাই বেরোতো। আর এটা 1780 সালে তৈরি করেছিল।
পরবর্তী অপশান হরিশচন্দ্র মুখার্জি, ইনিও একটি পত্রিকা বের করেছিলেন, সেটি হলো হিন্দু প্যাট্রিয়ট। এটাও ইংলিশ ভাষাতে লেখা ছিল এবং এটাও সপ্তাহে একবারই বেরোতো। তারপরে দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র বিখ্যাত একটা নাটক নীলদর্পণ, যেটা নীল বিদ্রোহ সম্পর্কে লেখা রয়েছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন হলো, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? এখানে রাইট অপশান হবে রীতা ফারিয়া। রীতা ফারিয়া ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন। এখানে বলে রাখা ভালো যে রীতা ফারিয়া যিনি মিস ওয়ার্ল্ডের খেতাব পেয়েছিলেন 1966 সালে, ইনি শুধু আমাদের ভারতের প্রথম তাই নন, ইনি প্রথম এশিয়ার প্রথম মহিলা। ইনি পেশায় একজন ডক্টরও ছিলেন, রীতা ফারিয়া। আচ্ছা, এখানে অপশানগুলো চলো দেখি। লারা দত্ত, ইনি বলিউডের একজন স্টার অভিনেত্রী। তো ইনি পেয়েছিলেন মিস ইউনিভার্সের অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2000 সালে। তারপর সুস্মিতা সেন, সুস্মিতা সেন দুটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ফেমিনা মিস ইন্ডিয়া পেয়েছিলেন, আবার মিস ইউনিভার্সও পেয়েছিলেন, ওই একই সালে পেয়েছিলেন 1994-তে। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর বয়স ছিলেন। তিনি হলেন প্রথম বাঙালি যিনি মিস ইউনিভার্স জিতেছিলেন। পরবর্তী অপশান রয়েছে ঐশ্বর্য রায়, যিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন 1994-তে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছিলেন 1994-তে, আর ঐশ্বর্য রায় হয়েছিলেন মিস ওয়ার্ল্ড 1994-তে। পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2009-তে এবং গভর্নমেন্ট অফ ফ্রান্স থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2012-তে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব। পরবর্তী কোয়েশ্চেন হলো যে অপারেশন সিন্দুর হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? এটার রাইট অপশান হবে অ্যান্টোনিও গুটেরস। আচ্ছা, এখানে অপারেশন সিন্দুর যেটা হয়েছিল, ইন্ডিয়া করেছিল পেহেলগাম অ্যাটাকের পেহেলগাম অ্যাটাকের পরেই এই অপারেশনটা করেছিল, অপারেশন সিন্দুর। আচ্ছা, এখানে আমরা কিছু অপারেশন নিয়ে আলোচনা করে নেব। যেমন অপারেশন দোস্ত করা হয়েছিল টার্কির সঙ্গে, অপারেশন গঙ্গা ইউক্রেনের সঙ্গে, অপারেশন নারী শক্তি আফগানিস্তানের সঙ্গে, অপারেশন সদ্ভাব মায়ানমারের সঙ্গে, অপারেশন ব্রহ্মা মায়ানমারের সঙ্গে হয়েছিল, অপারেশন মিডনাইট হামার ইরান অ্যাটাক হয়েছিল ইউএসের দ্বারা, তো তখন করা হয়েছিল। অপারেশন ডেভিল হার্ট করা হয়েছিল বাংলাদেশে। এই ইম্পর্ট্যান্ট কতগুলো অপারেশন রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব, এটা পলিটি থেকে এই কোয়েশ্চেনটা দিয়েছে, অ্যামেন্ডমেন্ট পার্ট থেকে। ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভার ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? এটির রাইট অপশান হবে 61তম। এটার রাইট অপশান হবে, আর 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা আনা হয়েছিল, যেটা এসেছিল 1998-তে এসেছিল। আচ্ছা, এখানে 42তম সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, যেটা এসেছিল 1976-এ। এখানে অ্যাড করা হয়েছিল সোশিয়ালিস্ট, সিকিউলার, ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল প্রিয়াম্বলে। আর কনকারেন্ট লিস্টে এডুকেশন, ফরেস্ট, পপুলেশন এগুলোকে অ্যাড করা হয়েছিল। আর এই 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলে উল্লেখ করা হয়েছে। 34তম যে সংবিধান সংশোধন সেটা এসেছিল 1974-এ, আর 24তম সংবিধান সংশোধন এটা এসেছিল 1971-এ। এটা ল্যান্ড রিলেটেড ছিল। এছাড়াও যদি আমরা দেখি তাহলে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা 2002-তে এসেছিল, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের শিক্ষাকে অ্যাড করা হয়েছিল। 6 থেকে 14 বছর বয়সী সমস্ত বাচ্চার জন্য শিক্ষা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল, কম্পালসারি করে দেওয়া হয়েছিল। এছাড়া 101 নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা জিএসটি, আর 52তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা এসেছিল 1985-তে, অ্যান্টি ডিফেকশন ল। আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? এটার অ্যান্সার হবে ফ্রান্স। আচ্ছা, আমরা এখানে দেখব যে পোল্যান্ডের ক্যাপিটাল কি? ওরশো। ইউক্রেন, ওরশোর স্পেলিংটা ঠিক এরকম হবে, WARSO।
SAW, অর্শ। ওকে, ইউক্রেনের ক্যাপিটাল কিভ, ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, আর জাপানের ক্যাপিটাল টোকিও। পরবর্তী কোয়েশ্চেনের আনসার দেখো, যে গঠন অনুযায়ী নিচের কোন শিলা আদিতম? এটার রাইট অ্যান্সার হবে আগ্নেয় শিলা অ্যান্সার হবে। আচ্ছা, আগ্নেয় শিলা সম্পর্কে আমরা কি জানতে পারি? আগ্নেয় শিলা 3 রকমের হয়ে থাকে, গ্রানাইট, ব্যাসাল্ট আর গ্যাব্রো। আর এই যে আগ্নেয় শিলার যে গ্রানাইট যেটা রয়েছে, সেই গ্রানাইটটা যখন রূপান্তরিত হয় তখন সেটা নিচে পরিবর্তন হয়। আর আচ্ছা, পাললিক শিলা, পাললিক শিলা কি? পাললিক শিলার যদি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাবো স্যান্ডস্টোন, কাদা পাহাড়, চুনা পাথর, কয়লা, এগুলো। আর এই পাললিক শিলাতেই কিন্তু জীবাশ্ম পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী অপশান রয়েছে রূপান্তরিত শিলা। এই রূপান্তরিত শিলার দুটো উদাহরণ আমি বলছি, স্লেট আর নিস্ট। পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন হলো, বুল অ্যান্ড বিয়ার শব্দগুলি ব্যবহৃত হয় কিসে? শব্দগুলো ব্যবহৃত হয় স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে। যদি আমরা স্টক এক্সচেঞ্জে দেখি তাহলে আমাদের ভারতের দুটো বড় বড় স্টক এক্সচেঞ্জ রয়েছে, একটা বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর একটা এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। যেটা বিএসই সেটা হলো সবথেকে প্রাচীনতম পুরনো স্টক এক্সচেঞ্জ, যেটা স্টাবলিশড হয়েছিল 1875-এ। আর যেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সেটা স্টাবলিশ হয়েছিল 1992-তে। প্ল্যানিং কমিশন এসেছিল তোমার 1951-তে এসেছিল প্ল্যানিং কমিশন। পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। পরবর্তী কোয়েশ্চেন ভিটামিন থেকে এসছে, ভিটামিন সায়েন্সের ভিটামিন চ্যাপ্টার থেকে এসেছে। ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে, সবথেকে বেশি প্রতিরোধ করে কি? রাইট অপশান হবে রক্তাল্পতা। এই রক্তাল্পতা লোহার অভাবে হয়ে থাকে। B12 ভিটামিনের রাসায়নিক নাম যদি আমরা বলি তাহলে সায়ানোকেত্রাবালামিন। রাতকানা, এই রাতকানা ভিটামিন এর অভাবে হয়ে থাকে। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। আর রিকেট, এটি ডি এর অভাবে হয়ে থাকে। ক্যাসিফেরল, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যাসিফেরল। আর গলগণ্ড, এই গলগণ্ড হয়ে থাকে ভিটামিন এ, ডি, B12 এবং ভিটামিন ই এর জন্য। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি আর ভিডিওটাকে আর বড় করছি না। আর এর পরবর্তী কোয়েশ্চেন্সের যে পার্টগুলো, ডিসকাশনগুলো, সেগুলো পার্ট 2-তে আসবে। তো তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, আস্তে আস্তে ভিডিও আসবে। তো এরকমভাবে পাশে থাকো, পড়াশুনো করো, রিভিশন করো, যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে রেডি করো। স্টে পজিটিভ। থ্যাংক ইউ।